এই যে 7টা হইছে বাট তোমার নেগেটিভ গেছে 3.25, তাহলে 7 থেকে 3.25 বাদ দিলে তোমার চলে আসে 3.75। তাহলে এই এক্সট্রা 20টা দাগার কারণে তোমার কিন্তু চলে আসতেছে এখানে 3.75। তাহলে এই যে তোমার যে বন্ধুটা 67 পাইলো সে কিন্তু চার্জ ইনশিওর করতে পারবে না, আর তোমার তো আগেই ছিল 67, ঠিক আছে। এরপরে এই 20টা এক্সট্রা দাগার কারণে তোমার চলে আসলো 3.75। তাহলে তুমি যদি হিসাব করো তাহলে এখানে তোমার চলে আসবে 70.75। এই 20টা প্রশ্ন তোমার মোটামুটি কনফিউশন কাজ করতেছে। তাহলে এখন তুমি যদি 20টার মধ্যে 20টাই ভুল করো তাহলে দেখো কত নাম্বার চলে যাচ্ছে, 20 গুণন 0.25। তাহলে এখানে তোমার 5 নাম্বারের মতো চলে যাবে। দেখো 20 গুণন 0.25, ওকে। তাহলে এখানে তোমার 5 নাম্বারের মতো চলে যাচ্ছে। তাহলে 20টা ভুল করছো, 5 নাম্বার চলে যাচ্ছে। তাহলে তুমি কতটা শিওর ছিলা? 80টা শিওর ছিল। তাহলে এই 80 থেকে 5 বাদ দিলে তাও তোমার 75, 75টা থাকতেছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, একটা বান্দা যে 80টা গাইড করতে পারবে তার তো 20টার মধ্যে 20টাই ভুল হতে পারে না। তো এখানে তোমার যদি 5টাও হয় আর যদি 15টা ভুল হয়, 15টা ভুল, তাহলে এখানে 15টা ভুল আর 5টা হলো সঠিক। তাহলে 15টা ভুল করলে তোমার 15 গুণ 0.25, ঠিক আছে। তাহলে তোমার এখানে কত নাম্বার চলে যাচ্ছে? এই 15টা ভুল করার জন্য তুমি নেগেটিভ খাবা 3.75, এটা তুমি এখানে নেগেটিভ খাবা। আবার তোমার এই জায়গায় যদি 5টা হইছে তাহলে তোমার এখানে 5 নাম্বার তুমি পাচ্ছ। তাহলে 5 থেকে তুমি এখন 3.25 বাদ দাও, 3.75 বাদ দাও, তাহলেও তোমার এখানে চলে আসছে 1.25 চলে আসছে। ঢাকা মেডিকেলে চান্স পেতে ভাইয়া কয়টি প্রশ্ন আমার দাগানো উচিত, বা আমি কয়টি প্রশ্ন উত্তর করে আসবো? আমি কি সবগুলো উত্তর করে আসবো যেগুলো পারি, নাকি শুধু সেগুলোই দাগাবো? তো অনেকেই এই কনফিউশনের মধ্যে আসো যে শুধু কি পারাগুলো উত্তর করব, নাকি যেগুলো 50-50 সম্ভাবনা রয়েছে, বা আমি একটু মনে হচ্ছে যে পারি, এটার মধ্যে ক নম্বর অপশন হবে নাহলে খ নম্বর অপশন হবে, এই প্রশ্নগুলো আমি দাগাবো কি দাগাবো না, এরকম তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে তুমি কি যেগুলো শুধু শিওর যে ভাইয়া আমি এই 70টা শিওর, শুধু এইগুলোই দাগাবো, নাকি বাকি প্রশ্নগুলো আমার দাগানো উচিত বা আমার অ্যাটেম্প্ট নেওয়া উচিত, আমি এই ব্যাপারগুলো নিয়ে আজকে একদম ভেঙে চুরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর তুমি আশা করি তুমি নিজেই ডিসিশন নিতে পারবা। তো প্রথমে একটু খেয়াল করো যে প্রশ্নটা সব থেকে বেশি আসে যে আমি কতগুলো দাগাবো। তো আমরা একটা জিনিস অ্যাজাম্পশন করে নেই, ধরে নেই এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ধরো যে কাটমার্ক হবে, ধরো যে এবছর তোমাদের কাটমার্ক হবে 70। আমি ধরে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য যে বিগত বছরগুলোর আলোকে আমরা ধরে নিলাম যে 70-এর যদি আশেপাশে তুমি নাম্বার পাও তাহলে তুমি যে কোনো একটা সরকারি মেডিকেলে চান্স ইনশিওর করবা। তাহলে এই 70টা কি ভাই, এটাকে আমরা বললাম কাট অফ মার্ক। এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনো একটা ছেলে ধরো সে যে কাজটা করেছে, সে মনে করো 80টি প্রশ্ন, সে 80টি প্রশ্ন ধরবো এখানে। আচ্ছা আমি এখানে যদি আমি 80টি প্রশ্ন বাদ দাও, ধরো সে তো মোটামুটি শিওর যে ভাইয়া আমি যে প্রশ্নটা হাতে পেয়েছি, প্রশ্নটা অ্যানালাইসিস করে বা প্রশ্নের উত্তরগুলো দাগানোর পরে আমার মনে হচ্ছে যে এবছর 70 বা 72-এর আশেপাশে কাটমার্ক হবে। এখন সে শুধুমাত্র 70টাই দাগাইছে, সে শুধুমাত্র 70টি প্রশ্ন উত্তর করে আসছে। তাহলে এ তো মনে মনে খুশি যে আমি তো 70টা কারেক্ট করে আসছি, তার মানে যদি 70টা আমার যদি হয় তাহলেও তো আমি এখানে 70 নাম্বার পাচ্ছি এবং আলটিমেটলি আমি কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেয়ে যাব। আসলে ভাইয়া বাস্তবতা এই জায়গাটায় কি বলে, যদিও কাটমার্ক 70 হবে, মনে করো যে কাট মার্কস মনে করো 70, বাট তুমি দাগাইছো 70টা এবং তুমি চিন্তাও করতেছো তোমার 70টা হবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো, তুমি কখনোই কোনো সরকারি মেডিকেলে পড়ার সুযোগ লাভ করবে না। এই কথাগুলো আপনি কেন বলতেছেন? দেখো তুমি যদি 70টা শিওর দাগায় আসো, তোমার কপাল যদি খুব ভালো হয় ভাইয়া, খুবই ভালো হয়, একদম খুব ভালো হয়, তাহলে তুমি পাবা হচ্ছে ভাইয়া সর্বোচ্চ পাইলে বাবা 67। যদি কপাল খুব ভালো হয়, তারপরেও কি বললাম যে কপাল যদি ভালো হয় তাও তুমি পাবা হচ্ছে 67। এখন তোমার কপাল যদি মোটামুটি লেভেলের খারাপ হয়, 70টা শিওর দাগাইলে তুমি যখন রেজাল্ট দিবে তখন তুমি দেখবা তুমি পাচ্ছ 65টা তোমার হচ্ছে কারেক্ট হবে। এখন তোমার সরল মনে প্রশ্ন হইতেই পারে যে আমি পরীক্ষা দিয়ে আসার পর বিভিন্ন কোচিং সেন্টারের সাথে উত্তর মিলাইছি, অমুকের সাথে উত্তর মিলাইছি, সেখানে তো মোটামুটি আমি 70টা শিওর ছিলাম, আমার 70টা না হলেও আমার সেখানে আসতেছে আমার 69 আসতেছে বা আমার 68 আসতেছে, তো সেই 68 থেকে কমে কি হবে 65 হয়ে গেল। এটা শুধু তোমাদের বার না, এটা প্রত্যেকটা বছর এরকমটা হয়। যদি এই নিয়ে তোমাদের জানার প্রয়োজন থাকে আমি তোমাদেরকে আলাদাভাবে এগুলো জানাই দেবো, বাট এই কারণটা যেমনটা এটা কেন হয় দেখো আমি তোমাকে বলি। তাহলে তোমার কাছে একটা প্রশ্ন উত্তর মনে হচ্ছে ক নাম্বার মনে হচ্ছে, এবং তোমার মনে হচ্ছে যে এটা উত্তর 100% এটা কই হবে, এবং ওই প্রশ্নের উত্তর একটা ধরো গ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এখন মেডিকেলের যে টিচাররা বা যারা হচ্ছে প্রশ্ন করছে, তো সে যে বই থেকে প্রশ্ন করছে, ধরো সে ফর এক্সাম্পল সে তপন স্যারের বই থেকে প্রশ্ন করছে, এখন এই ইনফরমেশনটা তপন স্যারের মনে করো অনুশীলনীতে হুবাহু আছে উত্তর গ নাম্বার, বাট তোমাদেরকে যখন ভাইয়ারা বেসিক পড়াইছে বা আমরাও যদি তোমাদেরকে যখন পড়াইছি তখন আমরা তোমাকে পড়াইছি যে না এই উত্তরটা তোমাদের ক নাম্বারে যেটা আছে এটাই তোমাকে পড়াইছি, কথার কথা। এখন এটাও তোমার হিসাবে ঠিক, কিন্তু তপন স্যারের বইয়ের অনুশীলনীতে হুবাহু আবার গ নাম্বারটা দেওয়া আছে। আবার মেডিকেলের টিচার যেখান থেকে প্রশ্ন করছে উনি তো তোমার ওই রিডিং বা আমরা তোমাকে কোথা থেকে প্রশ্ন করছি এগুলো কি তার দেখার সময় আছে? এগুলো তার দেখার সময় নেই, বাট তিনি প্রশ্ন করছে তপন স্যারের বই থেকে, তো তপন স্যারের বই আছে গ নাম্বার দেয়া।
এখন তার দৃষ্টিকোণ থেকে তোমার উত্তরটা সঠিক না ভুল, তাহলে তার দৃষ্টিকোণ থেকে তোমার উত্তরটা ভুল এবং তোমার মনে হচ্ছে যে না আমার তো ঠিক আছে, তাহলে এই যে কনফিউশন যে প্রশ্নগুলো, এরকম প্রশ্ন কিছু থাকবেই প্রতি বছর। এবং তুমি যদি ওই জায়গাগুলোতে একটু মিস্টেক করে ফেলো বা তাদের উত্তরের সাথে তোমার যদি উত্তর না মেলে, সেই ক্ষেত্রে তুমি 70টা শিওর দাগাইছো এবং পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে দেখবা সেটা 65 হয়ে গিয়েছে। এবং তোমার যদি কোনো সমস্যা নেই, কোনো ভুল টুলা নেই, কিচ্ছু হয় নাই, তারপরেও দেখবা এই 70টা থেকে রেজাল্ট দেওয়ার পর এটা কমে হয়ে যাবে, যদি কপাল ভালো হয় যেটা বলছিলাম 67 বা 68 হয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম তুমি যেটা দাগাবা তার থেকে তোমাকে আগে থেকেই ধরে রাখতে হবে, সেখান থেকে তোমার 2 থেকে 3 বার, তুমি যেটা দাগাবা সেখান থেকে তোমার 2 থেকে 3 বার কমে আসবে। এইটা তোমাকে মাথায় রেখেই তোমাকে দাগাইতে হবে। তার মানে প্রথম যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম, যারা হচ্ছে মোটামুটি চান্স ইনশিওর করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার যদি টার্গেট হয় যে ভাইয়া আমি 70 পেয়ে কোনো একটা সরকারি মেডিকেলে পড়তে চাই, ঠিক আছে, তাহলে তুমি যদি 70 পেয়ে কোনো একটা সরকারি মেডিকেলে পড়তে যাও, তাহলে তোমাকে মোটামুটি 70-এর সাথে আরো 3 থেকে 4টা শিওর দাগায় আসতে হবে। তার মানে যদি কাটমার্ক 70 হয়, তোমার মোটামুটি শিওর থাকা লাগবে যেন তোমার 75টা হয়, এই 75টা শিওর যেন 75টা হয়। ঠিক আছে, এখন এখান থেকে কমে অ্যাটলিস্ট যেন 70-এ এসে আটকায় এবং তুমি যেন আলটিমেটলি একটা সরকারি মেডিকেলের চান্স পাও, আদারওয়াইজ তুমি চান্স ইনশিওর করতে পারবে না। এখন প্রশ্নের মধ্যে আসছে যে ভাই কতগুলা দাগানো উচিত বা আমি আসলে কি করব, এই জিনিসগুলো একটু আমাকে ক্লিয়ার করে দিলে ভালো হয়। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো, আমি ধরে নিয়েছি যে এখানে তোমাদের কাটমার্ক হবে 70। এখন মনে করো তুমি কথার কথা তুমি 80টা প্রশ্ন শিওর দাগাইছো, এই 80টা প্রশ্ন তুমি একদম শিওর, এই 80টা প্রশ্ন তুমি যদি একদম শিওর দেখো, কি লিখতেছি প্রশ্ন, তাহলে এটা যদি তোমার শিওর হয় তাহলে এখানে তোমার 80 মার্কস চলে আসতেছে, 80টার জন্য তোমার 80 মার্কস চলে আসতেছে। এখন বাকি 20টা প্রশ্ন মনে করো তুমি একদমই পারো না, বা তোমার একদমই পারো না বলতে কি, বাকি 20টা প্রশ্ন তোমার 50-50 সম্ভাবনা রয়েছে যে ভাইয়া এটার উত্তর ক হবে নাহলে গ হবে, বা এই প্রশ্নটা আমি বইয়ের মধ্যে পড়ে আসছি, বাট ওই যে থাকে না কিছু কিছু ইনফরমেশন খুব ভালো মতো হয়তো পড়া হয় না, বাট একবার করে আমি দেখছি, তো ওই একবার করে দেখার পরে মনে হচ্ছে যে এইটার উত্তর শিওর খ হবে নাহলে ঘ হবে, এই দুইটার যে কোনো একটা হবে, বাট তোমার কোনটা সঠিক উত্তর তুমি সেটা বুঝতে পারতেছো না। তো যেহেতু তুমি হচ্ছে 20টা প্রশ্ন মনে করো এখন অ্যাটেম্প্ট দিবা, তো এই 20টা প্রশ্ন তুমি 50-50 যে ভাইয়া এগুলা মোটামুটি পারি, এইটা হবে না এইটা হবে, তো তুমি যদি এই টাইপের কনফিউশন যে আছে তোমার প্রশ্নগুলোর মধ্যে, এরকম যদি কনফিউজিং যে প্রশ্নগুলা এর মধ্যে তোমার মনে করো যে 20টা দাগাইলে, যেহেতু তুমি এখানে 80টা ঠিক করা পাবলিক, যেহেতু তুমি 80টা ঠিক করছো, তার মানে তুমি যদি 20টা কনফিউশন প্রশ্ন দাগাও, সেখান থেকে তোমার তো 20টাই ভুল হওয়ার পসিবিলিটি একদমই কম, কারণ তুমি 80টা পারছো, তুমি যদি 80টা পারছো তার মানে বাকিগুলো তোমার সব ভুল হবে না। তবে ধরে নিলাম যে তোমার 13টা প্রশ্ন ভুল হয়েছে, তুমি মাত্র 60টা প্রশ্ন কারেক্ট করছো বা 60টা প্রশ্ন সঠিক করছো, তাহলে 13টা যদি ভুল হয় 13কে তুমি 0.25 দ্বারা গুণ করো, কারণ একটা প্রশ্ন ভুল করলে তোমার 0.25 করে কাটা হবে, 13টা ভুল করলে 13কে 0.25 দ্বারা গুণ করলে তোমার 3.525 নাম্বার কাটা যাচ্ছে, এটা তোমার ওই নেগেটিভ নাম্বার কাটা যাচ্ছে। এখন তোমার 60টা প্রশ্ন হয়েছে, তাহলে একই প্রশ্নের মান 1 করে, তাহলে 7টা হইলে তোমার এখানে 7 নাম্বার চলে আসতেছে, তাইলে যদি তোমার 7 নাম্বার আসে এখানে দেখো, তাহলে 7 নাম্বার তুমি পাচ্ছ, আর নেগেটিভ থেকে তোমার যাচ্ছে 3.25, তাহলে তোমার এখানে এক্সট্রা নাম্বার কত আসতেছে, 7 থেকে 3.25 বাদ দিলে তোমার 3.75 নাম্বার চলে আসে। তাইলে তোমার মনে করো একটা বন্ধু সে 70টা দাগাইছে, যে 70টা দাগায় সে মনে করো 70টা দাগাইছে, সে ভাবতেছে আমি চান্স পেয়ে যাবো, বাট তার কিন্তু ওই 70 জায়গায় নাম্বার কমে কত আসছে বলতো, তার নাম্বার কমে আসছে 67 বা 68 মধ্যে আসছে। কারণ ভাইয়া তো তোমাকে আগে থেকেই সাবধান করে দিলাম, প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স থেকেই সাবধান করে দিলাম 70টা দাগাইলে তুমি 70টা পাবা না, সেক্ষেত্রে তোমার নাম্বার আসবে 67 বা 68, এবং কাটমার্ক কিন্তু স্টিল এখনো 70 আছে, যেটা আমি ধরে নিছি। তাহলে এখন তুমি তোমার বন্ধু মনে করো সে যে আর 67 বা 68 পাচ্ছে, কাটমার্ক 70, সে চান্স ইনশিওর করতে পারলো না, বাট তুমি এই জায়গায় যে কাজটা করছো, ওই যে রিস্ক নিছো ভাইয়া, তুমি এই যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্ন ঠিক আছে তুমি মনে করো যে 50-50 ছিল যে না ভাই আমাকে এগুলো দাগায় আসাই লাগবে, তাহলে এই প্রশ্নগুলো তুমি যদি দাগায় আসো, তাহলে দেখো তোমার এখানে কি হচ্ছে, 20টার মধ্যে তোমার মাত্র 7টা হয়েছে, তাহলে এই 7টা থেকে তোমার এক্সট্রা নাম্বার চলে আসছে 3.75। এখন তোমার যে বন্ধুটা এখানে 70টা দাগাই সে পাইলো 67 পাইলো, কিন্তু তুমি যে কাজটা করছো তোমারও মনে করো 70টাই ঠিক ছিল, ওই 70টা থেকে তোমারও প্রাপ্ত নাম্বার কত আসতেছে 67 বা 68 চলে আসছে, ধরে নিলাম তোমারও 67 চলে আসতেছে, বাট তুমি এই যে এক্সট্রা যে 20টা প্রশ্ন দাগাইছো, এই যে রিস্কটা যে নিছো, এই 20টা প্রশ্ন দাগানোর কারণে এখানে তোমার কত নাম্বার এক্সট্রা চলে আসতেছে, এখানে তোমার এই যে এক্সট্রা চলে আসছে, দেখো তোমার কিন্তু এখানে এই যে 7টা হইছে, বাট তোমার নেগেটিভ গেছে 3.25, তাহলে 7 থেকে 3.25 বাদ দিলে তোমার চলে আসে 3.75, তাহলে এই এক্সট্রা 20টা দাগার কারণে তোমার কিন্তু চলে আসতেছে এখানে 3.75। তাহলে এই যে তোমার যে বন্ধুটা 67 পাইলো, সে কিন্তু চান্স ইনশিওর করতে পারবে না, আর তোমার তো আগেই ছিল 67, ঠিক আছে, এরপরে এই 20টা এক্সট্রা দাগার কারণে তোমার চলে আসলো 3.75, তাহলে তুমি যদি হিসাব করো তাহলে এখানে তোমার চলে আসবে 70.75, তাহলে যেখানে কাটমার্ক ছিল তোমার, এখানে দেখো যেখানে
তোমার কাটমার্ক ছিল 70, তোমার কিন্তু 70.75 চলে আসার কারণে তুমি কোনো একটা পাবলিক মেডিকেলে চান্স ইনশিওর করতে পারলা। আর তোমারই ফ্রেন্ডটা যে 70টা শিওর জায়গায় আসছে বা মনে মনে খুশি চান্স পাবে, সে দেখবা যে 65 পেয়ে বসে আছে বা সে 67 পেয়ে বসে আছে এবং সে কোনো সরকারি মেডিকেলে চান্স ইনশিওর করতে পারলো না। তো এই হচ্ছে কিন্তু ব্যাপার। তোমাকে কিন্তু ভাইয়া আসলে দেখো, অনেকেই তোমাকে আবার বলবে এই জায়গাটায়, কিছু কিছু তোমার বড় ভাইয়া এবং আপুরা বলবে যে আমি মেডিকেলে সবগুলোই পারি কিন্তু আমার চান্স একটা কারণে হয়নি, আমি নেগেটিভ নাম্বার খাইছি, নেগেটিভ জায়গায় আসছি, বেশি ভুল জায়গায় আসছি। আসলে তোমার এই যে বড় ভাই বা আপুরা যারা এই কথাগুলো তোমাকে বলে যে নেগেটিভ নাম্বারের জন্য আমি চান্স ইনশিওর করতে পারি নাই, তারা আসলে কতটুকু সত্যি বা মিথ্যা কথা বলে আসলে একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমার কোনো একটা বড় ভাই, তো এই যে তোমার বড় ভাই সে মনে করো 75টা প্রশ্ন একদম সে শিওর জায়গায় আসছে, 75টা প্রশ্ন সে একদম শিওর। 75টা যদি শিওর হয় তাহলে সেখান থেকে সে 75 নাম্বার পেয়ে যাচ্ছে। সে ভুল করলো কয়টা? সে ভুল করলো এখানে তোমার 25টা প্রশ্ন ভুল করলো। তাহলে এখন যদি সে 25টাই ভুল করে, তাহলে আমরা একটু হিসাব করি, তাহলে 25টাই যদি সে ভুল করে, ঠিক আছে, তাহলে 25 ইন্টু 0.25 মানে 25টাই, 0 মানে ভুল, তাহলে এই 25 ইন্টু 0.25 ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে, তোমার এখানে চলে আসবে 6.25 যদি ভুল না করি। আমি একটু ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে তোমাদেরকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করি যে যদি 25টাই ভুল করি তাহলে 0.25, তাহলে চলে আসতেছে এখানে 6.5। আচ্ছা ভুল করি নাই, তাহলে এই যে 25টা ভুল করার কারণে তার কিন্তু এখানে 6.25 নাম্বার কিন্তু সে নেগেটিভ খেয়ে গেল। তাইলে সে দাঁড়াইছিল কয়টা শিওর? 75টা শিওর। তাহলে এই 75 থেকে তুমি যদি 6.25 বাদ দাও তাহলে দেখো কত চলে আসে। 75 থেকে যদি বাদ দেই তাহলে তার চলে আসে 68.75। এখন তোমার যে বড় ভাইটা বলতেছে যে আমি নেগেটিভের জন্য চান্স ইনশিওর করতে পারিনি, ধরো যে আমরা আগে তো ধরে নিছিলাম কাটমার্ক 70, তো যদি কাটমার্ক 70 হয় তাহলে হয়তো বা সে চান্স ইনশিওর করতে পারবে, হয়তো বা চান্স ইনশিওর করতে পারবে না। কিন্তু তোমার সরল মনে তুমি কি কখনো এটা ভেবে দেখছো তোমার যে বড় ভাইটা 75টা প্রশ্ন সে বলতেছে যে আমি মোটামুটি শিওর 75টা আমার হবে, তাহলে যে ছেলেটা 75টা শিওর দাগাবে সে কি বাকি যদি 25টা প্রশ্ন অ্যাটেম্প্ট নেয় বা 25টা প্রশ্ন দাগায় আসে তার কি 25টাই ভুল হবে? তুমি কি এতটাই বলো, তোমাকে কি এতটাই বলদ বানাচ্ছে যে 75টা সে শিওর, বাকি 25টার মধ্যে 25টাই ভুল? ধরে নাও কথার কথা এই 25টার মধ্যে অ্যাটলিস্ট তার যদি 20টাও ভুল হয়, তার যদি 20টাও যদি তার ভুল হয়, তার 5টা কারেক্ট হতে বাধ্য। 75টা যে মানে দাগাইছে, 25টা আন্দাজি দাগাইলেও 5টা কারেক্ট হবে, আন্দাজি দাগাইলেও 5টা কারেক্ট হবে। তাহলে 5টা যদি কারেক্ট, এখানে 5 নাম্বার, আর 20টা ভুল হয়েছে, তাহলে 20 গুণন 0.25, এখানে তার 5 নাম্বার চলে যাচ্ছে। তাহলেও কিন্তু এখানে তার 5 নাম্বার চলে যাচ্ছে, তার 5টা কারেক্ট হয়েছে। তাহলে 5 আর 5 ইকুয়াল, মানে তার লাভও নাই তার লসও নাই। এই জায়গাটায় সে 75টা পাইছে, সেই 75টা দিয়ে দেখা যাবে খুব একটা ভালো একটা মেডিকেলে যদি কাটমার্ক তোমার 68 বা 67 দিকে হয় তাহলে সে দেখা যাবে যে মোটামুটি ভালো একটা মেডিকেলে সে চান্স ইনশিওর করে ফেলতে পারবে। তাহলে কিন্তু তোমার সেই বড় ভাইটা সঠিক কথা বলছে না, তোমাকে কিন্তু সেই বড় ভাইটা সঠিক কথা বলে নাই। এই ক্ষেত্রেও তোমাকে কিন্তু আমি একটা জিনিস প্রুভ করে দেখাইলাম যে যার 75টা মোটামুটি শিওর সে বাকিগুলো দাগাইলে অ্যাটলিস্ট 25টার মধ্যে আন্দাজি দাগাইলেও 5টা হবে। তবে সত্যি কথা বলতে যার 75টা হয়েছে সে আন্দাজি দাগাইলেও এখানে তার 7 থেকে 8টা হওয়ার বা 10টা হওয়ারও পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা জিনিস একটু ক্যালকুলেশন করার চেষ্টা করে দেখি। মনে করো যে তুমি 80টা প্রশ্ন শিওর, একদম 80টা প্রশ্ন তুমি শিওর, এই 80টা তুমি একদম পারো, এই 80টা তুমি শিওর। তাহলে এই 80টা যদি তোমার শিওর হয়, এখানে তোমার 80 নাম্বার চলে আসতেছে, তোমার 80 মার্ক চলে আসতেছে। এখন বাকি যে 20টা প্রশ্ন আছে, এখন এই 20টা প্রশ্ন তুমি আসলে 50-50 তোমার হচ্ছে কনফিউশন কাজ করতেছে, বা এটা হবে বা এটা হবে, বা তুমি মনে করো 10টা প্রশ্ন একদমই জীবনের চোখে দেখো নাই, তাহলে বা 5টা প্রশ্ন একদম দেখো নাই, যেগুলো একদমই তোমার অপরিচিত, সেগুলো তুমি না দাগাইলেও দাগাইতে পারো। বাট তোমার দাগাইলে সুবিধাটা কোন জায়গায় আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে এই যে বাকি যে 20টা প্রশ্ন আছে, তাহলে এই 20টা প্রশ্ন তোমার মোটামুটি কনফিউশন কাজ করতেছে। তাহলে এখন তুমি যদি 20টার মধ্যে 20টাই ভুল করো তাহলে দেখো কত নাম্বার চলে যাচ্ছে, 20 গুণন 0.25, তাহলে এখানে তোমার 5 নাম্বারের মতো চলে যাবে। দেখো 20 গুণন 0.25, ওকে, তাহলে এখানে তোমার 5 নাম্বারের মতো চলে যাচ্ছে। তাহলে 20টা ভুল করছো, 5 নাম্বার চলে যাচ্ছে। তাহলে তুমি কতটা শিওর ছিলা? 80টা শিওর ছিলা। তাহলে এই 80 থেকে 5 বাদ দিলে তাও তোমার 75টা থাকতেছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, একটা বান্দা যে 80টা গাইড করতে পারবে তার তো 20টার মধ্যে 20টাই ভুল হতে পারে না। এখানে তোমার যদি 5টাও হয় আর যদি 15টা ভুল হয়, 15টা ভুল, তাহলে এখানে 15টা ভুল আর 5টা হলো সঠিক। তাহলে 15টা ভুল করলে তোমার 15 গুণ 0.25, ঠিক আছে। তাহলে তোমার এখানে কত নাম্বার চলে যাচ্ছে? এই 15টা ভুল করার জন্য তুমি নেগেটিভ খাবা 3.75, এটা তুমি এখানে নেগেটিভ খাবা। আবার তোমার এই জায়গায় যদি 5টা হইছে তাহলে তোমার এখানে 5 নাম্বার তুমি পাচ্ছ। তাহলে 5 থেকে তুমি এখন 3.25 বাদ দাও, 3.75 বাদ দাও, তাহলেও তোমার এখানে চলে আসতেছে 1.25 চলে আসতেছে। তুমি একটা জিনিস চিন্তা করতে পারতেছো
যে তুমি যদি বাকি 20টা প্রশ্ন দাগাও ওখান থেকে তোমার এই 1.75 নাম্বারটা কিন্তু অতিরিক্ত চলে আসতেছে। তাইলে তোমার যদি মনে করো এখান থেকে 1.25 এর চলে আসে অতিরিক্ত, তাহলে এটাতে কত বড় ইম্প্যাক্ট হলো তুমি চিন্তা করতে পারবে না। তুমি 20টা প্রশ্ন অতিরিক্ত দাগাইছো, তোমার এখানে যেখানে তোমার এই যে 20টা অতিরিক্ত দাগানোর কারণে তোমার এক্সট্রা চলে আসতেছে 1.25, কারণ তুমি এখানে 5টা কারেক্ট করছো এবং 15টা ভুল করছো। তাহলে এই 80 সাথে 1.25 গুণ করো, তাহলে তোমার চলে আসতেছে 81.25। এই যে ডেল্টা, এই যে 1.25 নাম্বার, এটা যে কত বড় পরিবর্তন নিয়ে আসবে তুমি চিন্তা করতে পারবে না। তার মানে যদি তোমার 80টা দাগানোর ক্যাপাসিটি থাকে, তাহলে বাকি 20টা দাগাইলে তুমি অ্যাটলিস্ট শিওর থাকতে পারো তোমার সবগুলাই ভুল হবে না। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে যেগুলো আমরা একদমই পারি না, যে 4-5টা প্রশ্ন, সেগুলো স্কিপ করতে পারি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন দাগায় আসো, পারলে 100টাই দাগায় আসো, পারলে 100টাই দাগায় আসো। নেগেটিভ যাবে, ভুল হবে, এই অজুহাত দিলে ইনশাল্লাহ চান্স ইনশিওর করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই অজুহাত দেওয়া যাবে না। তুমি যদি এই অজুহাত গুলো দাও কখনোই তোমার চান্স ইনশিওর করতে পারবে না। নেগেটিভ এটা সেটা, এগুলো জাস্ট অজুহাত দিতে পারবা তুমি। কারণ যেটা আমি তোমাকে বললাম, তুমি যদি 75 মনে করো কাট মার্ক, তুমি 75 জায়গাইছো, তুমি 75 পাবা না, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার নাম্বার কমে চলে আসবে 70। এইরকম 4 থেকে 5 নাম্বার তোমার কমে আসবে। যেহেতু তোমার নাম্বার কমেই আসতেছে 4 থেকে 5 মার্ক, এই জন্য তোমাকে রিস্ক নিতে হবে এবং সর্বোচ্চ প্রশ্ন দাগায় আসতে হবে। তুমি যদি সর্বোচ্চ প্রশ্ন দাগায় আসতে পারো, ইনশাআল্লাহ তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো শেষ সময় তোমাদেরকে একটা জিনিসই বলবো, তোমার অনুশীলনীর প্রশ্নগুলো পড়ো, বিগত বছরের প্রশ্নগুলো পড়ো এবং যে অংশগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ো। এখন যারা ইম্পর্টেন্ট অংশগুলো গুছিয়ে নিতে পারতেছো না যে ভাই কিভাবে পড়বো, তারা চাইলে আমাদের শিওর শর্ট ফাইনাল সাজেশন গুলো দেখতে পারো। শিওর শর্ট ফাইনাল সাজেশন, এই শিওর শর্ট ফাইনাল সাজেশনে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় যে অংশগুলো আসতে পারে সেগুলাই তোমাদেরকে পড়াই দিব। কেমিস্ট্রির আমাদের এখান থেকে 2টা শিওর শর্ট ক্লাস পাবা এবং এই 2টা শিওর শর্ট ক্লাসে কেমিস্ট্রি 2.5 ঘন্টার ক্লাসে যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে এগুলো আমরা তোমাকে বুঝাই দিব। তাহলে অনুশীলনীর প্রশ্ন মুখস্থ, বিগত বছরের প্রশ্ন মুখস্থ এবং অনুশীলনী যে অন্যান্য রাইটারের যে প্রশ্নগুলো আছে তার একটা পিডিএফ আমরা তোমাকে প্রদান করবো। তো এই পিডিএফ করছো, তুমি শিওর শর্ট ক্লাস কেমিস্ট্রি 2টা করছো, বায়োলজি তুমি উদ্ভিদ বিজ্ঞানের একটা শিওর শর্ট ক্লাস করছো 2.5 ঘন্টা, প্রাণী বিজ্ঞানের একটা শিওর শর্ট ক্লাস করছো 2.5 ঘন্টা, জিকের উপর 2টা শিওর শর্ট ক্লাস দিয়েছি, এই 2টা শিওর শর্ট তুমি করবা, ইংলিশের উপর 2টা শিওর শর্ট ক্লাস প্রোভাইড করা হয়েছে, এই 2টা ক্লাস করবা। তো সেই সময় যদি এইগুলো পড়ে যেতে পারো, আশা করি এখান থেকে তোমাদের সর্বোচ্চ প্রশ্ন কবর চলে আসবে। তো যারা সবগুলো সাবজেক্টে শিওর শর্ট ক্লাস করতে যাচ্ছ, আমাদের এখন ডিসকাউন্ট অফারে মাত্র 510 টাকায় তোমরা হচ্ছে শিওর শর্ট ক্লাসগুলো করতে পারবা। এবং যদি পরীক্ষার সময় খুব একটা বাকি নেই, এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে 5 তারিখ বা সর্বোচ্চ 6 তারিখ পর্যন্ত আমরা এই ক্লাসগুলো বা কোর্সে ভর্তি দিব। পরবর্তীতে ভর্তি হওয়া লাভ নেই, তুমি শেষ করতে পারবা না। তো যারা এখনো ভর্তি হলে দ্রুত ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে তুমি যে কাজটা করবো, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে ভর্তি হতে পারবা। এবং ভর্তি হওয়ার সিম্পল ওয়েটা হচ্ছে আমাদের এই নাম্বারে বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনোটার মাধ্যমে 510 টাকা সেন্ড মানি করবা। 510 টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া আমি 510 টাকা পাঠাইছি, আমাকে মেডিকেলের যে শিওর শর্ট ক্লাসগুলো হচ্ছে সেই গ্রুপে অ্যাড করে দেন। জাস্ট এতটুকু বলে মেসেজ করলেই হবে। বা 510 টাকা পাঠাই, ডাটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ পাঠাই দিবা, আমরা তোমাকে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। ওকে, তো যারা এখনো ভর্তি হয়নি তারা মাত্র 510 টাকা দিয়ে শিওর শর্ট ক্লাসগুলো করতে পারবা। ওকে, যাই হোক, তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।